দলগুলোর কতটুকু আসলে অর্থের প্রয়োজন হয় নির্বাচন করতে গেলে, এবং অর্থ ছাড়া নির্বাচন করা কতটুকু দুরূহ আপনার অভিজ্ঞতা থেকে বলেন, এবং আসলে কিভাবে এই জায়গা থেকে বের হওয়া যায়? যদি আমি প্রচলিত সমাজের মধ্যেই চলতে থাকি, তাহলে এখানে সমাজে ইলেকশনের ক্ষেত্রে 3টা এম লাগে: মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। এবং সব শেষে মানি ডিসাইডস এভরিথিং। যে কারণে নির্বাচনের সময় দেখুন টাকাওয়ালারা তারা গিয়ে নমিনেশন পেয়ে যায়, তারা টাকা রোজগার করেন একটা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনের অংশ হিসাবে, প্রফিট মেকিং মেন্টাল ইয়ে থেকে। ফলে নির্বাচনকে তারা প্রফিট আর্নিংয়ের সোর্স হিসেবে দেখেন। যে কারণে দেখবেন নির্বাচিত হওয়ার পরে তারা যে হলফনামা দেন আর 5 বছর পরে যে সম্পদ করেন, এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। ফলে নির্বাচন হচ্ছে তাদের জন্য একটা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট। এবং কখনো কখনো এটা বলবো যে ফ্ললেস ইনভেস্টমেন্ট, মানে এখানে কোনো রিস্ক নাই, এখানে ঢুকলে এখান থেকে বেনিফিট পাওয়া যাবে। এই রাজনীতি যারা করছেন তাদের কাছে নির্বাচন একটা বিনিয়োগ, রাজনীতি একটা ব্যবসা। আবার যারা মনে করেন রাজনীতি হচ্ছে মানুষের বিবেকবোধটাকে জাগিয়ে তোলার ব্যাপার, এই দেশের ওনারশিপ তৈরি করা দরকার। যে ওনারশিপের থেকে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটার কারণে 90 অভ্যুত্থানে মানুষ নেমেছিল, যে কারণে এবার 24-এও এই যে দলে দলে মানুষ নেমেছিল। আমরা যখন বলি ছাত্র জনতার অভ্যুত্থান, সাথে সাথে একটু খেয়াল করে দেখুন ছাত্র জনতার সঙ্গে শ্রমিকদের জীবনটা কী পরিমাণ, এই ইনফর্মাল সেক্টরের কত শ্রমিক যে জীবন দিয়েছে। এখন আমরা যে 1500 জন মৃত্যুর তালিকা করার কথা বলি, 850 পর্যন্ত পেয়েছি তালিকা, অনেক অজ্ঞাতনামা আছে। এই মানুষগুলো কারা? ছাত্রদের তালিকা আমরা পেলাম 350-র মতো, বাকি মানুষগুলো কারা? তাদের তালিকা আমরা নিশ্চয়ই আমাদের হাতে থাকা উচিত, নিশ্চয়ই। হ্যাঁ, শ্রমজীবী মানুষ। এবং শিশুরাও যে মৃত্যুবরণ করেছে, মায়েরা যে রাস্তায় নেমে এসেছিলেন কিসের আকাঙ্ক্ষায় বলুন তো? একদিকে তারা আওয়ামী দুঃশাসনে পীড়িত ছিলেন, আর একদিকে ভবিষ্যতের স্বপ্নময় বাংলাদেশের কথা ভেবেছিলেন, যে বাংলাদেশে আমার মেয়েটা নিরাপদে পথ চলতে পারবে, যে বাংলাদেশে শুধু ধর্মের কারণে আমাকে রাস্তায় লাঞ্ছিত হতে হবে না, যে বাংলাদেশে আমি চাকরি হারানোর আতঙ্কের মধ্যে থাকবো না, অথবা যে রোজগার করি আর জিনিসপত্রের দাম যা বাড়ে সে দুটোর মধ্যে অসঙ্গতি নিয়ে আমাকে চলতে হবে না। এরকম একটা স্বপ্নময় আকাঙ্ক্ষা তো ছিল, এই জন্য তো ছাত্রদের ডাকেও সবাই নেমে এসেছিল। কিন্তু আপনি এই নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি বললেন, যে রাজনীতিতেও যেভাবে ধনীদের ইনভেস্টমেন্টের ব্যাপারটা বলছেন, যে রাজনৈতিক নেতাদের মধ্য দিয়ে ইনভেস্টমেন্টটা আসে, তাসনুবা বললেন তার দলে 200 নেতা আছে, 200 জন কীভাবে কাজ করছে এটা আমরা জানি না। এবং বাস্তবতা হচ্ছে এই যে ধনীরা তাদেরকে ইনভেস্ট করবে যারা ফ্রন্ট লাইনে আছে। সেই 200 জনের 100 জন বা 150 জন হয়তো চাইলেও এই টাকাটা তারা পাবেন না, এটাও বাস্তবতা। আবার পাশাপাশি এটাও সত্যি যে এর মধ্যে থেকে পরিবর্তন আনার জন্য অনেকেই লড়াই করে যাবেন, এবং তারা হয়তো একটা সময় আমরা দেখব তারা ব্যর্থ হচ্ছেন। কিন্তু এই ব্যর্থতা থেকে মুক্তি পাওয়াটা কিভাবে সম্ভব, সেই জায়গায় যদি কথা বলতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে আসলে এটা কিভাবে পসিবল? একটা হলো কি, ব্যর্থতা মানুষকে কখনো কখনো বিষণ্ণ করে, ব্যর্থতা মানুষকে কখনো দৃঢ় প্রতিজ্ঞ করে। মানুষ কখনো বলে যান এটার অবসান না ঘটানো পর্যন্ত আমরা লড়তেই থাকবো। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে 288 জনের মতন সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? কিংবা শুধুমাত্র যে প্রধানমন্ত্রী পালিয়েছেন তা না, বায়তুল মোকাররমের খতিবও তো পালিয়েছেন। কেন পালালেন? তাহলে খেয়াল রাখতে হবে জনগণের রোষ কীরকম, এইটাও আমাদের ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের খেয়াল করতে হবে। যে একটা ছোট্ট উদাহরণ দেখুন, আইয়ুব খান একটা উন্নয়নের দশক করেছিল, 10 বছর পরেই 69-এর গণঅভ্যুত্থানে আইয়ুব খানকে বিদায় নিতে হলো। এরশাদ আমাদেরকে উন্নয়নের একটা চমক লাগিয়ে দিয়েছিল, 9.5 বছরের মধ্যে এরশাদকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। আর 2014 সালের ওই যে কীটদ্রষ্ট নির্বাচন করলেন শেখ হাসিনা, এবং তারপরে যেভাবে ক্রমাগত ফ্যাসিস্ট হয়ে উঠলেন, 2014 থেকে 2024 10 বছরের মধ্যে তাকেও চলে যেতে হলো। ফলে বাংলাদেশের সয়েলটা কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে কতদিন টলারেট করে।